আপনি কি জানেন মানুষের মস্তিষ্ক প্রতিদিন গড়ে প্রায় ৬,০০০ চিন্তা তৈরি করে। আর এর মধ্যে বেশিরভাগই হল এমন সব নেতিবাচক জঞ্জাল যা বাস্তবে কখনো ঘটবেই না। চোখের দিকে তাকিয়ে বলুন তো, কতবার এমন হয়েছে যে বাইরের দুনিয়া একদম শান্ত, কিন্তু আপনার মাথার ভেতরে একটা বিশ্বযুদ্ধ চলছে। আমি জানি এই অনুভূতিটা কেমন। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের সাইকোলজি ও মানসিক প্রশান্তি নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার হাত থেকে মুক্তি পেয়ে একটু শান্তিতে ঘুমাতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। দেখুন, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আটকে পড়ি। ধরুন, আপনার খুব কাছের একজন মানুষ আপনার সাথে এমন একটা বেইমানি করল যা আপনি স্বপ্নেও ভাবেননি। এরপর কি হয়? আপনি দিনের পর দিন, রাতের পর রাত সেই একই দৃশ্য মাথার ভেতর রিপ্লে করতে থাকেন। আপনি ভাবতে থাকেন, আমি কি ভুল করেছিলাম, কেন আমার সাথেই এমন হলো? আসলে ব্যাপারটা হলো, আমরা অতীতকে বিশ্লেষণ করে বর্তমানের শান্তিটা নষ্ট করতে ওস্তাদ। মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে ২৫ থেকে ৩৫ বছর বয়সী মানুষদের মধ্যে প্রায় ৭৩% ক্রনিক ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার শিকার। এই বয়সেই আমাদের কেরিয়ারের চাপ থাকে, সম্পর্কের টানাপোড়েন থাকে, আর থাকে নিজেকে প্রমাণ করার এক নীরব প্রতিযোগিতা। এখন হয়তো আপনি ভাবছেন, চিন্তা করা তো ভালো, এতে তো সমস্যার সমাধান পাওয়া যায়। মজার ব্যাপারটা ঠিক এখানেই। চিন্তা করা আর অতিরিক্ত চিন্তা করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। চিন্তা আপনাকে অ্যাকশন বা কাজের দিকে নিয়ে যায়, আর অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং আপনাকে প্যারালাইজড করে দেয়। ধরুন, আপনি একটা গাড়ি স্টার্ট দিয়ে নিউট্রাল গিয়ারে রেখে অ্যাক্সেলারেটর চেপে ধরেছেন। গাড়ির ইঞ্জিন প্রচণ্ড শব্দ করছে, তেল পুড়ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, কিন্তু গাড়িটা ১ ইঞ্চিও সামনে এগোচ্ছে না। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে যখন আমরা অতিরিক্ত চিন্তা করি। আমরা প্রচুর মানসিক শক্তি খরচ করি, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু দিন শেষে আমাদের জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আসে না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, ওভারথিংকিং আসলে কোনো রোগ নয়, এটি হলো আমাদের মস্তিষ্কের একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার উপায়। যখন আমরা কোনো কিছু নিয়ে ভয় পাই বা যখন আমাদের সাথে কেউ প্রতারণা করে, তখন আমাদের মস্তিষ্ক ভাবে যে সে যদি সব সম্ভাব্য খারাপ পরিস্থিতি আগে থেকেই কল্পনা করে রাখে, তাহলে হয়তো ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না। কিন্তু বাস্তবতা হলো, আপনি চাইলেও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যে আপনি একা একা বসে ভাবছেন, ওই মানুষটা কেন আপনাকে ধোঁকা দিল, সে এখন কি করছে, তাকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়, এসব ভেবে আপনি শুধু নিজের মানসিক কবর নিজেই খুঁড়ছেন। যে মানুষটা আপনার মূল্য বোঝেনি, সে তার মতো ঠিকই ভালো আছে, আর আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলো তাকে ভেবে নষ্ট করছেন। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, এখানে সফলতার একটা মিথ্যা মাপকাঠি তৈরি করে দেওয়া হয়েছে। আপনার পকেটে টাকা না থাকলে এই সমাজ আপনাকে মানুষ বলেই গণ্য করবে না। আর এই চাপটাই আমাদের ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় কারণ। আমরা সবসময় ভাবি, যদি আমার চাকরিটা চলে যায়, যদি আমি জীবনে কিছু করতে না পারি, যদি আমার কাছের মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায়। এই যদির চক্রে পড়ে আমরা বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ভুলে যাই। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন আপনি খুব বেশি চিন্তা করেন, তখন আপনার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, আর রাতের বেলা কিছুতেই ঘুম আসতে চায় না। এর কারণ হলো, আপনার শরীর বুঝতে পারে না যে আপনার মাথার ভেতরের বিপদটা সত্যি নাকি শুধু আপনার কল্পনা। শরীর তখন স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করতে শুরু করে, যা আপনাকে সব সময় একটা আতঙ্কের মধ্যে রাখে। আপনি যদি সত্যি এই ওভারথিংকিংয়ের চক্র থেকে বের হতে চান, তবে আপনাকে সবার আগে একটা রূঢ় সত্য মেনে নিতে হবে, আর তা হলো, পৃথিবীতে কেউই আপনার আপন নয়। আপনি একা এসেছেন এবং আপনাকে একাই যেতে হবে। এটা শুনতে খুব নিষ্ঠুর মনে হলেও এই কথার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় স্বাধীনতা। যখন আপনি মেনে নেবেন যে কারো ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, তখন আপনার মস্তিষ্ক অদ্ভুত এক প্রশান্তি অনুভব করবে। আপনি তো আর পুরো পৃথিবী বদলাতে পারবেন না, আপনি শুধু নিজের প্রতিক্রিয়াটা বদলাতে পারবেন। যে আপনার সাথে খারাপ করেছে, তাকে তার কর্মের ফল ভোগ করার জন্য ভাগ্যের ওপর ছেড়ে দিন। কারণ আপনি যত বেশি তাকে নিয়ে ভাববেন, আপনি তাকে তত বেশি ক্ষমতা দিচ্ছেন আপনাকে কষ্ট দেওয়ার। আপনাকে বুঝতে হবে যে আপনার মানসিক শান্তি আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। একে সস্তায় বিক্রি করা বন্ধ করুন। আমরা অনেক সময় এমন সব মানুষদের নিয়ে চিন্তা করে আমাদের রাতের ঘুম নষ্ট করি, যারা আমাদের ১ সেকেন্ডের চিন্তারও যোগ্য নয়। আসলে ব্যাপারটা হলো, আমরা নিজেদেরকে যতটা দুর্বল ভাবি, আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু আমাদের সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে।
ওভারথিংকিং বন্ধ করার প্রথম ধাপই হলো এই সত্যিটা স্বীকার করা যে আমার মাথার ভেতরের সব চিন্তা সত্যি নয়। মন অনেক সময় আমাদের সাথে প্রতারণা করে, সে ছোট একটা সমস্যাকে অনেক বড় করে দেখায়। তাই যখনই দেখবেন নেতিবাচক চিন্তাগুলো আপনাকে ঘিরে ধরছে, তখনই নিজেকে প্রশ্ন করবেন, আমি এখন যেটা ভাবছি তার কি কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি আমি শুধু শুধু ভয় পাচ্ছি? দেখবেন বেশিরভাগ সময়ই আপনার ভয়ের কোনো লজিক বা যুক্তি নেই। আপনি হয়তো অবাক হবেন জেনে যে আমাদের মস্তিষ্ক কিন্তু একই সাথে দুটি বিষয়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে না। মজার ব্যাপারটা ঠিক এখানেই, যখন আপনি খুব বেশি ওভারথিংকিং করছেন, তখন যদি আপনি সচেতনভাবে আপনার মনোযোগ অন্য কোনো কাজে সরিয়ে নেন, তবে আপনার মস্তিষ্ক বাধ্য হবে সেই নেতিবাচক চিন্তাগুলো থামিয়ে দিতে। ধরুন আপনি খুব অস্থির বোধ করছেন, তখন যদি আপনি শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেন, দেখবেন আপনার চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। অথবা আপনি চাইলে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন, এমন কিছু যা আপনাকে আনন্দ দেয়। কারণ যখন আপনি এমন কিছু করেন যা আপনার ভালো লাগে, তখন আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে, যা স্ট্রেস হরমোনের প্রভাব কমিয়ে দেয়। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের এই জীবনটা খুব ছোট। এত চিন্তা করে এত ভয় পেয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। যা হওয়ার তা তো হবেই। আপনি যতই চিন্তা করুন না কেন, আপনি ভবিষ্যতের লেখা বদলাতে পারবেন না। তাই ভাগ্যের ওপর ছেড়ে দিতে শিখুন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন, সেটাই কাল আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তাই আজ থেকেই এই ওভারথিংকিং নামক বিষাক্ত চক্র থেকে নিজেকে বের করে আনার সিদ্ধান্ত নিন। দেখুন, আমরা অনেকেই মনে করি যে চিন্তা করলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা আসলে তা নয়। আমাদের মস্তিষ্ক ঠিক একটা স্মার্টফোনের মতো। আপনি যখন আপনার ফোনে একসাথে 20টা অ্যাপ ওপেন করে রাখেন, তখন কি হয়? ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপগুলো চলতে থাকে, আর আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, ফোনটা হ্যাং করে। ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করাটাও ঠিক একই রকম। আপনি হয়তো চুপচাপ বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনার মাথার ভেতর ব্যাকগ্রাউন্ডে চলছে পুরনো বেইমানির স্মৃতি, ভবিষ্যতের ভয়ের হিসাব আর অপমানের জবাব দেওয়ার হাজারটা কাল্পনিক ডায়লগ। আর এই কারণেই আপনি সকালে ঘুম থেকে ওঠার পরও প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন। আপনার মানসিক ব্যাটারিটা পুরোপুরি ড্রেন হয়ে গেছে। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই আমার তো বাস্তব সমস্যা আছে, আমার পকেটে টাকা নেই, কেরিয়ারের কোনো ঠিক নেই, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সে আমার সাথে বেইমানি করেছে, এগুলো নিয়ে চিন্তা না করে কি থাকা যায়? আমি আপনার জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই। কর্নেল ইউনিভার্সিটির একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করি তার শতকরা 85 ভাগই বাস্তবে কখনো ঘটেই না, আর যে 15 ভাগ ঘটে তার বেশিরভাগই আমরা খুব সহজেই সামলে নিতে পারি। ঠিক যতটা খারাপ আমরা ভেবেছিলাম ততটা খারাপ কিছুই বাস্তবে হয় না। তার মানে হলো আপনি আপনার জীবনের মহামূল্যবান সময় আর এনার্জি এমন কিছুর পেছনে নষ্ট করছেন যার কোনো অস্তিত্বই নেই। এটা কি আপনার নিজের সাথে নিজের চরম বেইমানি নয়? বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ওভারথিংকিং আসলে আমাদের নিজেদের প্রতি এক ধরনের সেলফ অ্যাবিউজ বা মানসিক নির্যাতন। আপনি যখনই সেই মানুষটার কথা ভাবেন যে আপনার বিশ্বাস ভেঙেছে, আপনি আসলে তাকে আপনার জীবনে রাজত্ব করার একটা ফ্রি পাস দিয়ে দিচ্ছেন। সমাজ শুরু সফল মানুষদের সম্মান করে, এটা খুব রূঢ় একটা সত্য। আপনি যদি রাতের পর রাত জেগে চোখের পানি ফেলেন, আপনার ওই কষ্টের কোনো মূল্য এই স্বার্থপর পৃথিবীর কাছে নেই। তারা শুধু দেখবে দিন শেষে আপনার পকেটে কত টাকা আছে আর আপনার স্ট্যাটাস কি। তাই নিজেকে সস্তা করা বন্ধ করুন। যারা আপনাকে পাত্তা দেয় না তাদের সম্পূর্ণভাবে ইগনোর করতে শিখুন। ডার্ক সাইকোলজিতে একটা কথা আছে, নীরবতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি যখন কারো আঘাতের পর একদম চুপ হয়ে যান, তখন সেই মানুষটা মানসিকভাবে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে। আপনার এই সাইলেন্ট থাকাটাই আপনার সবচেয়ে বড় পাওয়ার। আসলে ব্যাপারটা হলো, আমরা অতীতকে আঁকড়ে ধরে রাখি কারণ আমাদের বর্তমানটা খুব বেশি যন্ত্রণাদায়ক। আপনি হয়তো একা একটা ঘরে বসে আছেন, চারপাশের দেয়ালগুলো যেন আপনার দিকে ধেয়ে আসছে, কিন্তু বিশ্বাস করুন, একা পথ চলায় কোনো লজ্জা নেই। জীবনে কেউ না থাকলে যা করবেন তা হলো নিজেকে নতুন করে আবিষ্কার করা। আপনি যখন ওভারথিংকিং করেন, তখন আপনি নিজেকে একজন ভিকটিম বা শিকার হিসেবে দেখেন। আপনি ভাবেন, কেন আপনার সাথেই সবসময় খারাপ হয়? এই প্রশ্নটা করা আজ থেকেই বন্ধ করুন। এর বদলে নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাচ্ছে? আপনি দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আসে আকাশ ছোঁয়া প্রত্যাশা থেকে। আমরা মানুষের কাছ থেকে অন্ধের মতো ভালোবাসা চাই, বিশ্বস্ততা চাই, আর যখন পাই না তখন আমাদের পৃথিবী ভেঙে পড়ে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি যদি মানুষের স্বভাবটা একবার ভালোভাবে বুঝে যান, তবে আর কোনো কিছুই আপনাকে অবাক করবে না।
মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। তারা আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কোনো না কোনো স্বার্থ হাসিল হচ্ছে। এটা মেনে নেওয়াটা খুব কষ্টের, আমি জানি, কিন্তু একবার যখন আপনি এই নিষ্ঠুর বাস্তবতাটা মেনে নেবেন, তখন দেখবেন বুকের উপর থেকে কত বড় একটা পাথর নেমে গেছে। তখন আর কেউ আপনাকে ছেড়ে গেলে বা অপমান করলে আপনি ওভারথিঙ্ক করবেন না। আপনি শুধু হাসবেন আর ভাববেন, এটাই তো স্বাভাবিক ছিল, এই মানুষটার তো এমনটাই করার কথা। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি কাউকে বিশ্বাস করা যাবে না? দেখুন, বিশ্বাস করা আর অন্ধের মতো নির্ভর করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আপনি মানুষকে ভালোবাসবেন, কিন্তু নিজের রিমোট কন্ট্রোলটা কখনো অন্যের হাতে তুলে দেবেন না। আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে যারা, তাদের জীবন থেকে এমনভাবে মুছে ফেলুন যেন তারা কখনো ছিলই না। ওভারথিঙ্কিং কমানোর একটা দারুণ উপায় হলো আপনার মনের ভেতরের ইনপুট কমানো। আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন? অন্য মানুষের সাজানো গোছানো নিখুঁত জীবন, তাদের সফলতা, তাদের হাসি মুখ, আর এগুলো দেখে আপনি নিজের সাথে তুলনা করছেন। আপনি ভাবছেন আপনি অনেক পিছিয়ে পড়েছেন, আপনার জীবনটা একটা ব্যর্থতা। সত্যি বলতে কি, সোশ্যাল মিডিয়ার এই পুরো জগৎটাই একটা বড় মিথ্যা। সবাই তাদের জীবনের শুধু বেস্ট পার্টটাই সেখানে দেখায়, পেছনের কান্না আর হাহাকারটা কেউ দেখায় না। তাই আজ থেকে এই তুলনার বিষাক্ত খেলা বন্ধ করুন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের শরীরের উপর আমাদের মনের প্রভাব কতটা মারাত্মক। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট অনুযায়ী দীর্ঘমেয়াদী অতিরিক্ত চিন্তা আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করে দিতে পারে এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়। আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে, আপনার ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায়, আপনি শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করেন। আপনি কি চান ওই বেঈমান মানুষগুলোর জন্য বা সমাজের এই ফালতু প্রেশারের জন্য আপনি আপনার স্বাস্থ্যটা হারিয়ে ফেলুন? একদমই না। আপনার শরীর, আপনার মন, এগুলো সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার। এগুলোকে রক্ষা করার দায়িত্ব আপনার একার, অন্য কেউ এসে আপনাকে বাঁচাবে না। যখন চারপাশের সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শুধু একটা কাজ করবেন, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, দিন বদলাবেই। আপনি হয়তো বুঝতে পারছেন না পেছনের হিসেব নিকাশ কিভাবে কাজ করছে, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জন্য অনেক সুন্দর একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি করা আছে। আপনাকে শুধু এই অন্ধকার সাইক্লোনটা পার করতে হবে। আর এই ঝড় পার করার জন্য আপনার দরকার একটা স্থির মন। রাতে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনো একটা বই পড়ুন বা শুধু চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনুন। দেখবেন রাতের ঘুম কেড়ে নিয়েছে যে দুশ্চিন্তা, তা ধীরে ধীরে আপনার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি শান্তি পাচ্ছেন। সমাজ আসলে একটা বড় দাবা খেলা, আর আপনি যদি আপনার ইমোশন বা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে অন্যরা আপনাকে খুব সহজেই ঘুঁটি হিসেবে ব্যবহার করবে। আপনি খেয়াল করে দেখবেন, যখনই কেউ আপনাকে অপমান করে বা ছোট করে কথা বলে, আপনি সাথে সাথে রিয়্যাক্ট করেন। আপনার ভেতরে রাগের আগুন জ্বলে ওঠে, আর আপনি বাসায় ফিরে সারা রাত সেটা নিয়ে ওভারথিঙ্কিং করেন। ওই মানুষটার উদ্দেশ্যই কিন্তু ছিল আপনার এই শান্তিটা নষ্ট করা, আর আপনি রেগে গিয়ে বা কষ্ট পেয়ে তার সেই উদ্দেশ্যটাই সফল করে দিলেন। দেখুন, আপনার ইমোশন হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। একে যখন তখন যার তার সামনে খরচ করবেন না। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই, আমি তো আর পাথর নই যে কেউ আঘাত করলে আমার কষ্ট হবে না বা রাগ উঠবে না, আমি তো রক্তমাংসের মানুষ। আপনার কথা একদম ঠিক, আমি আপনাকে অনুভূতিহীন রোবট হতে বলছি না। মজার ব্যাপারটি ঠিক এখানেই। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ নিয়ন্ত্রণের মানে এই নয় যে আপনার কোনো অনুভূতি থাকবে না। এর আসল মানে হলো আপনার অনুভূতিগুলো কখন, কোথায় এবং কার সামনে প্রকাশ করবেন, সেই সিদ্ধান্তটা আপনার হাতে থাকবে। আপনি যখন আপনার ইমোশনকে ফিল্টার করতে শিখে যাবেন, তখন এই সমাজ আর আপনাকে নিজের ইচ্ছে মতো চালাতে পারবে না, বরং আপনি সমাজকে নিজের নিয়মে চালাবেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো মানুষের মনোযোগ বা অ্যাটেনশন হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা। যারা আপনার সাথে বেইমানি করেছে বা আপনাকে অবহেলা করেছে, তারা আসলে আপনার এই মনোযোগটাই ভিক্ষা চায়। আপনি যখন তাদের নিয়ে ওভারথিঙ্কিং করেন, তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল লুকিয়ে লুকিয়ে চেক করেন, তখন আপনি অজান্তেই তাদের সেই দামি কারেন্সিটা দিয়ে দিচ্ছেন। আসলে ব্যাপারটা হলো আপনি নিজের ভ্যালু বা মূল্য নিজেই কমিয়ে দিচ্ছেন। সাইকোলজিতে একটা চমৎকার কনসেপ্ট আছে, যাকে বলা হয় দ্য ল অফ ডিট্যাচমেন্ট বা মোহমুক্তির নিয়ম। এর মানে হলো আপনি কোনো কিছুর ফলাফল নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। আপনি আপনার কাজ করবেন, কিন্তু কে কি ভাবলো, কে ছেড়ে গেল, তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। আপনাকে একটা মজার পরিসংখ্যান দিই। ট্যালেন্ট স্মার্টের একটি বিশাল গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সফল এবং মানসিকভাবে শান্তিতে থাকেন, তাদের মধ্যে 90%-ই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা মারাত্মক রকমের বেশি।
তাদের আইকিউ বা বুদ্ধিমত্তা সাধারণ মানুষের মতোই, কিন্তু তারা জানেন কিভাবে নিজেদের মনকে শান্ত রাখতে হয়। তারা ওভারথিংকিং করে নিজেদের এনার্জি নষ্ট করেন না। তারা জানেন যে কেউ তাদের সম্পর্কে খারাপ কিছু বললেই তারা খারাপ হয়ে যান না। আপনার নিজের সম্পর্কে আপনার যে ধারণা সেটাই শেষ কথা। পৃথিবী আর কারো সার্টিফিকেটের আপনার দরকার নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার সাথেই বারবার এমন হয়? কেন আপনি বারবার ভুল মানুষের পাল্লায় পড়েন আর শেষে ওভারথিংকিংয়ের শিকার হন? কারণ আপনার বাউন্ডারি বা সীমানা খুব দুর্বল। আপনি মানুষকে খুব সহজেই আপনার জীবনের ব্যক্তিগত স্পেসে ঢুকতে দেন। আপনি না বলতে ভয় পান। আপনি ভাবেন না বললে মানুষটা হয়তো কষ্ট পাবে। অন্যকে খুশি করতে গিয়ে আপনি যে নিজেকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছেন, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, নিজের জন্য একটা শক্ত দেওয়াল তৈরি করুন, যে দেওয়াল টপকে কেউ আপনার মানসিক শান্তিতে আঘাত করতে পারবে না। আপনাকে বুঝতে হবে, সমাজ সবসময় এমন একটা ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করে রাখে যেখানে আপনি সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন। বিজ্ঞাপনের দিকে তাকান, নিউজের দিকে তাকান, সব জায়গায় শুধু ভয় আর অনিশ্চয়তা বিক্রি হচ্ছে। তারা চায় আপনি ওভারথিংক করুন, কারণ একজন ভীত দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, তাকে যে কোনো কিছু বোঝানো যায়, কিন্তু একজন শান্ত আত্মবিশ্বাসী মানুষকে কেউ বোকা বানাতে পারে না। আপনার নীরবতা আর আপনার স্থিরতা হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। যখন কেউ আপনার সাথে গেম খেলার চেষ্টা করবে, আপনি শুধু তার চোখের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দেবেন, কোনো কথা বলবেন না। আপনার এই নীরবতা তার মস্তিষ্কে এমন একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করবে যে সে নিজেই কনফিউজড হয়ে যাবে। সে ভাবতে বাধ্য হবে আপনি আসলে কি জানেন যা সে জানে না। এটাই হলো নিজের ইমোশনকে কন্ট্রোল করে সমাজকে নিজের নিয়মে চালানোর সবচেয়ে বড় ট্রিক। জীবনের একটা পর্যায়ে এসে আপনাকে খুব স্বার্থপর হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পজিটিভ অর্থে স্বার্থপর। যেখানে আপনার সম্মান নেই সেখানে এক মুহূর্তও দাঁড়াবেন না। যে সম্পর্ক আপনাকে কাঁদায় তা আজই ছাড়ুন। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় খোরাক হলো এই টক্সিক বা বিষাক্ত সম্পর্কগুলো। আপনি সারাক্ষণ ভাবেন মানুষটা হয়তো একদিন বদলে যাবে, সে হয়তো একদিন আপনার মূল্য বুঝবে। আসলে ব্যাপারটা হলো কেউ বদলায় না। মানুষের আসল চরিত্র কখনোই বদলায় না, তারা শুধু পরিস্থিতির শিকার হয়ে মুখোশ বদলায়। তাই ওই মিথ্যা আশায় বসে থেকে নিজের বর্তমান সময়টাকে নরক বানাবেন না। এখন হয়তো আপনি ভাবছেন এতদিনের একটা সম্পর্ক বা এতদিনের চেনা মানুষগুলোকে হঠাৎ করে কিভাবে জীবন থেকে বাদ দেব? কষ্ট তো হবেই। হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু একবার ভাবুন তো, সারা জীবন ওভারথিংকিং করে তিলে তিলে মারা যাওয়ার চেয়ে একবার কষ্ট পেয়ে চিরতরে মুক্ত হয়ে যাওয়া কি অনেক বেশি ভালো নয়? মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনি এই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলবেন, প্রথম কয়েকদিন আপনার খুব অদ্ভুত একটা শূন্যতা লাগবে, কিন্তু ঠিক তার কিছুদিন পরেই আপনি এমন একটা প্রশান্তি অনুভব করবেন যা আপনি গত কয়েক বছরেও পাননি। আপনার মনে হবে যেন বুকের উপর থেকে বিশাল একটা পাহাড় সরে গেছে। আপনি যখন একা থাকতে শিখবেন, তখন আপনি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ভার্সনে পরিণত হবেন। আমরা একা হতে এত ভয় পাই কেন? কারণ একা থাকলে আমাদের নিজেদের মুখোমুখি হতে হয়। আমাদের মস্তিষ্কের অন্ধকার গলিগুলোতে লুকিয়ে থাকা ভয়গুলোর সাথে আমাদের লড়াই করতে হয়, কিন্তু এই লড়াইটা জরুরি। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় ওষুধ হলো অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। মেনে নিন যে কিছু মানুষের কাজই হলো আপনাকে ছোট করা। মেনে নিন যে সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী হবে না। যখন আপনি এই মেনে নেওয়ার আর্ট বা শিল্পটা আয়ত্ত করতে পারবেন, তখন আপনি দেখবেন আপনার রাতের ঘুম কতটা গভীর হয়। ইনসোমনিয়া বা রাতের পর রাত জেগে থাকা কোনো শারীরিক সমস্যা নয়, এটা আপনার মনের একটা জেদ। আপনার মন কিছুতেই মেনে নিতে চাচ্ছে না যে আপনার সাথে অন্যায় হয়েছে। কিন্তু ভাই, পৃথিবীতে কবে কার সাথে সম্পূর্ণ ন্যায় বিচার হয়েছে? এই জীবনটা কোনো ফেয়ারি টেল বা রূপকথার গল্প নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে আপনাকে আপনার মনটাকে ইস্পাতের মতো শক্ত করতে হবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ওভারথিংকিং আসলে অতীতের কঙ্কাল আর ভবিষ্যতের ভূত ছাড়া আর কিছুই নয়। অতীতকে আপনি আর বদলাতে পারবেন না, আর ভবিষ্যৎ এখনও তৈরিই হয়নি। আপনার হাতে আছে শুধু এই মুহূর্তটা, এই বর্তমান সময়টা। ডার্ক সাইকোলজির একটা খুব শক্তিশালী নিয়ম হলো, যারা আপনার অতীত নিয়ে খোঁচা দেয় তারা আসলে আপনার বর্তমানের উন্নতি দেখে ভয় পায়। তারা চায় আপনি ওই অতীতের দুঃখের মধ্যেই আটকে থাকুন। আপনি কি তাদের সেই সুযোগটা দেবেন? একদম না। আপনি আপনার ফোকাস পুরোপুরি নিজের উন্নতির দিকে ঘুরিয়ে দিন। যখন আপনি নিজেকে গড়ার কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়বেন, তখন আপনার মস্তিষ্কের কাছে ওভারথিংকিং করার মতো কোনো বাড়তি সময় থাকবে না। আপনি নিজেকে একটু সময় দিন, প্রকৃতির সাথে সময় কাটান, রাতের আকাশ দেখুন, বিশাল এই মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখুন আপনার ওই সমস্যাগুলো, ওই বেইমান মানুষগুলোর অস্তিত্ব কতটা তুচ্ছ। আপনি অকারণে একটা ছোট বিষয়কে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখছেন। সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন শুধু দুশ্চিন্তা করে কাটানোর জন্য নয়। নিজের ভেতরে সেই সিগমা বা শক্তিশালী সত্তাকে জাগিয়ে তুলুন, যে কারো দয়ায় বাঁচে না, যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আর কোনো ওভারথিংকিং নয়। যে থাকার সে থাকবে, যে যাওয়ার সে যাবে। জীবন কারোর জন্য থেমে থাকে না, আর আপনিও থামবেন না।
আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন মাসের শেষ দিকে যখন পকেটে টাকা থাকে না বা যখন আপনার ক্যারিয়ারের কোনো নিশ্চয়তা থাকে না, তখন ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা জ্যামিতিক হারে বেগে যায়? শুনতে একটু রূঢ় লাগলেও চরম সত্য হলো আর্থিক টানাপড়েন বা দারিদ্র্য হলো ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় কারখানা। আমরা জীবনের বেশিরভাগ সময় এমন সব আবেগের পেছনে ছুটে নষ্ট করি যা দিন শেষে আমাদের এক পয়সাও রিটার্ন দেয় না। যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য থাকে তখন চারপাশের ছোটোখাটো অপমান, অবহেলা বা কষ্ট পাহাড়ের মতো ভারী মনে হয়। আপনি তখন চাইলেও আপনার মনকে অন্যদিকে ঘোরাতে পারেন না, কারণ আপনার মস্তিষ্ক তখন সার্ভাইভাল মোডে বা বেঁচে থাকার লড়াইয়ে আটকে থাকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি বিস্তারিত গবেষণায় উঠে এসেছে যে প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে তীব্র মানসিক চাপ এবং ওভার থিঙ্কিংয়ের ৭২%-এরই সরাসরি সম্পর্ক রয়েছে তাদের আর্থিক নিরাপত্তাহীনতার সাথে। অর্থাৎ আপনার মাথার ভেতর যে হাজারটা নেতিবাচক চিন্তা ঘুরপাক খাচ্ছে তার একটি বড় অংশের সমাধান কোনো মোটিভেশনাল স্পিচ নয়, বরং একটি স্থিতিশীল ক্যারিয়ার বা সম্মানজনক ব্যাংক ব্যালেন্স। আসলে ব্যাপারটা হলো, যখন আপনি আর্থিকভাবে পরাধীন থাকেন তখন প্রতিটি পদক্ষেপে আপনাকে অন্যদের ওপর নির্ভর করতে হয়, আর এই নির্ভরশীলতাই আপনার মনের ভেতর এক অদ্ভুত ভয়ের জন্ম দেয়। যদি সে আমাকে ছেড়ে যায়, যদি সে আমাকে সাহায্য না করে, এই যদির ভয়েই আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন, ভাই পৃথিবীতে তো এমন অনেক ধনী মানুষ আছেন যারা হতাশায় ভোগেন, এমনকি অনেক বড় তারকারাও তো ডিপ্রেশনের কারণে আত্মহত্যা করেন, তাহলে টাকা থাকলেই কি সব ওভার থিঙ্কিং জাদুর মতো দূর হয়ে যায়? মজার ব্যাপারটা ঠিক এখানেই। টাকা আপনার ভেতরের শূন্যতা বা আত্মিক শান্তি হয়তো পুরোপুরি দিতে পারবে না, কিন্তু টাকা আপনার সমস্যার ধরন এবং মান পুরোপুরি বদলে দেবে। একটু বাস্তবতার নিরিখে চিন্তা করুন। পাবলিক বাসে মানুষের ধাক্কা খেতে খেতে ঘামে ভিজে কারো বেইমানির কথা ভেবে কাঁদার চেয়ে নিজের কষ্টার্জিত টাকায় কেনা গাড়িতে বসে এসি ছেড়ে কাঁদাটা কিন্তু তুলনামূলকভাবে কম কষ্টের। আর্থিক স্বাধীনতা আপনাকে অপশন বা বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয়। যখন আপনার হাতে অনেকগুলো অপশন থাকে তখন কোনো নির্দিষ্ট একটা মানুষ বা একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার মস্তিষ্ক ওভারথিঙ্ক করার সুযোগই পায় না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের মস্তিষ্কের এনার্জি বা শক্তি অসীম নয়, এটি প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি নিয়ে কাজ শুরু করে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে অতীত নিয়ে ভাবেন, তখন আপনি আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ আপনার সময় এবং ফোকাসকে পুড়িয়ে ছাই করছেন। ডার্ক সাইকোলজির একটি অন্যতম মূলনীতি হল নিজের কষ্ট এবং ক্ষোভকে শক্তিতে পরিণত করা। আপনি যে এনার্জিটা রাতের পর রাত জেগে রিভেঞ্জ বা প্রতিশোধের কাল্পনিক দৃশ্য তৈরিতে নষ্ট করছেন, সেই একই এনার্জি যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে, নিজের ব্যবসা দাঁড় করাতে বা কেরিয়ার গড়তে কাজে লাগান, তবে কি হবে ভেবেছেন? আপনার ওভার থিঙ্কিংয়ের রোগটা তখন একটি প্রোডাক্টিভ বা উৎপাদনশীল নেশায় পরিণত হবে। ধরুন আপনি একটা ভাঙা নৌকায় বসে আছেন মাঝ দরিয়ায়। নদীতে সামান্য একটু ঢেউ এলেই আপনি আতঙ্কে ওভার থিঙ্কিং শুরু করবেন যে নৌকাটা এই বুঝি ডুবল, আপনি এই বুঝি মারা গেলেন। কিন্তু আপনি যদি একটি বিশাল শক্তিশালী ক্রুজ শিপে থাকেন, তবে নদীর ছোটোখাটো ঢেউ আপনার গায়েও লাগবে না, আপনি টেরও পাবেন না। আর্থিক স্থায়িত্ব এবং নিজের কেরিয়ারের প্রতি ফোকাস হলো সেই বিশাল ক্রুজ শিপ। যখন আপনি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কাজে চরমভাবে ব্যস্ত করে ফেলবেন, তখন চারপাশের মানুষের ছোটোখাটো সমালোচনা বা অবহেলা আপনার মনস্তত্ত্বে কোনো প্রভাবই ফেলতে পারবে না। সাইকোলজিতে একে বলা হয় ফ্লো স্টেট বা প্রবাহের অবস্থা। যখন আপনি আপনার কাজের মধ্যে এত গভীরভাবে ডুবে যান যে বাইরের পৃথিবীর সময় বা চারপাশের পরিবেশ সম্পর্কে আপনার কোনো হুঁশই থাকে না। আর এই ফ্লো স্টেটে পৌঁছতে পারলে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই ওভার থিঙ্কিংয়ের সুইচ বন্ধ করে দেয়। দেখুন, সমাজ আসলে একটি নিষ্ঠুর বাজার। এখানে মানুষের ইমোশন বা আবেগের কোনো দাম নেই। এখানে দাম আছে ক্ষমতার, টাকার এবং সফলতার। আপনি যদি দিনের পর দিন ঘরের কোণে বসে কাঁদেন আর ভাবেন যে কেউ এসে আপনার চোখের পানি মুছে দেবে, তবে আপনি আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই সমাজ ব্যর্থ মানুষের চোখের পানি দেখে হাসে আর সফল মানুষের ঘামকেও সম্মান করে। আপনি যখন আর্থিকভাবে সফল হবেন, আপনার কেরিয়ার যখন একটি শক্ত ভিতের উপর দাঁড়াবে, তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার সাথে যোগাযোগ করার বাহানা খুঁজছে যারা একদিন আপনাকে ছুঁড়ে ফেলেছিল বা অপমান করেছিল। এটাই হলো জীবনের সবচেয়ে মধুর প্রতিশোধ। কোনো কথা না বলে, কোনো ঝগড়া না করে, স্রেফ নিজের যোগ্যতার মাধ্যমে অন্যদের অনুশোচনায় বাধ্য করা। আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই। আমরা ভাবি চারপাশের মানুষগুলো চলে গেলে আমরা কিভাবে বাঁচব। আসলে ব্যাপারটা হলো, একা থাকা আর একাকিত্ব অনুভব করা, এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি যখন কোনো কারণ ছাড়া একা থাকেন, তখন সেটাকে একাকিত্ব বা লোনলিনেস বলে, যা আপনাকে ওভার থিঙ্কিংয়ের দিকে ঠেলে দেয়।
কিন্তু আপনি যখন স্বেচ্ছায় নিজেকে সমাজ থেকে আলাদা করে নেন নিজের একটি সাম্রাজ্য তৈরি করার জন্য, নিজের কেরিয়ারকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, তখন সেটাকে বলা হয় সলিচিউড বা একাকিত্বের শক্তি। এই সলিচিউড আপনার মনকে তীক্ষ্ণ করে, আপনার ফোকাসকে লেজারের মতো নির্দিষ্ট করে। তখন আপনার মাথায় কে কি বলল, কে কি ভাবল, এসব ফালতু চিন্তার কোনো জায়গাই থাকে না। আপনার একমাত্র চিন্তা থাকে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন হয়তো আপনি ভাবছেন কাজের চাপ বাড়ালে তো স্ট্রেস বা মানসিক চাপ আরও বেড়ে যাবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। কাজের কারণে যে ক্লান্তি আসে সেটা শারীরিক ক্লান্তি, যা আপনাকে রাতে একটি গভীর এবং শান্তির ঘুম উপহার দেবে। আর মানুষের চিন্তার কারণে যে ক্লান্তি আসে সেটা মানসিক ক্লান্তি, যা আপনার ঘুম কেড়ে নিয়ে আপনাকে ইনসমনিয়ার রোগী বানিয়ে দেয়। তাই আজ থেকেই নিজের চিন্তার রিমোট কন্ট্রোলটা নিজের হাতে তুলে নিন। আপনার জীবনের ফোকাস অন্য মানুষের জীবন থেকে সরিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং কেরিয়ারের দিকে ঘোরান। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী 5 বছর পর আয়নার সামনে দাঁড়ালে নিজের ওপর গর্ব হয়। আপনি যখন নিজের জন্য পরিশ্রম করতে শুরু করবেন তখন আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে আপনি আপনার জীবনের দায়িত্ব নিতে শিখে গেছেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার অতিরিক্ত চিন্তা করার এই বদাভ্যাসটি চিরতরে ধ্বংস হয়ে যেতে শুরু করবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের মস্তিষ্কের এনার্জি বা শক্তি অসীম নয়। এটি প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি নিয়ে কাজ শুরু করে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে অতীত নিয়ে ভাবেন, তখন আপনি আসলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ আপনার সময় এবং ফোকাসকে পুড়িয়ে ছাই করছেন। ডার্ক সাইকোলজির একটি অন্যতম মূলনীতি হল নিজের কষ্ট এবং ক্ষোভকে শক্তিতে পরিণত করা। আপনি যে এনার্জিটা রাতের পর রাত জেগে রিভেঞ্জ বা প্রতিশোধের কাল্পনিক দৃশ্য তৈরিতে নষ্ট করছেন, সেই একই এনার্জি যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে, নিজের ব্যবসা দাঁড় করাতে বা ক্যারিয়ার গড়তে কাজে লাগান, তবে কি হবে ভেবেছেন? আপনার ওভারথিংকিংয়ের রোগটা তখন একটি প্রোডাক্টিভ বা উৎপাদনশীল নেশায় পরিণত হবে। ধরুন আপনি একটা ভাঙা নৌকায় বসে আছেন মাঝদরিয়ায়। নদীতে সামান্য একটু ঢেউ এলেই আপনি আতঙ্কে ওভারথিংকিং শুরু করবেন যে নৌকাটা এই বুঝি ডুবল, আপনি এই বুঝি মারা গেলেন। কিন্তু আপনি যদি একটি বিশাল শক্তিশালী ক্রুজ শিপে থাকেন, তবে নদীর ছোটখাটো ঢেউ আপনার গায়েও লাগবে না, আপনি টেরও পাবেন না। আর্থিক স্থায়িত্ব এবং নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস হল সেই বিশাল ক্রুজ শিপ। যখন আপনি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কাজে চরমভাবে ব্যস্ত করে ফেলবেন, তখন চারপাশের মানুষের ছোটখাটো সমালোচনা বা অবহেলা আপনার মনস্তত্ত্বে কোনো প্রভাবই ফেলতে পারবে না। সাইকোলজিতে একে বলা হয় ফ্লো স্টেট বা প্রবাহের অবস্থা। যখন আপনি আপনার কাজের মধ্যে এত গভীরভাবে ডুবে যান যে বাইরের পৃথিবীর সময় বা চারপাশের পরিবেশ সম্পর্কে আপনার কোনো হুঁশ থাকে না। আর এই ফ্লো স্টেটে পৌঁছাতে পারলে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই ওভারথিংকিংয়ের সুইচ বন্ধ করে দেয়। দেখুন, সমাজ আসলে একটি নিষ্ঠুর বাজার। এখানে মানুষের ইমোশন বা আবেগের কোনো দাম নেই। এখানে দাম আছে ক্ষমতার, টাকার এবং সফলতার। আপনি যদি দিনের পর দিন ঘরের কোণে বসে কাঁদেন আর ভাবেন যে কেউ এসে আপনার চোখের পানি মুছে দেবে, তবে আপনি আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই সমাজ ব্যর্থ মানুষের চোখের পানি দেখে হাসে আর সফল মানুষের ঘামকেও সম্মান করে। আপনি যখন আর্থিকভাবে সফল হবেন, আপনার ক্যারিয়ার যখন একটা শক্ত ভিতের উপর দাঁড়াবে, তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার সাথে যোগাযোগ করার বাহানা খুঁজছে, যারা একদিন আপনাকে ছুঁড়ে ফেলেছিল বা অপমান করেছিল। এটাই হলো জীবনের সবচেয়ে মধুর প্রতিশোধ। কোনো কথা না বলে, কোনো ঝগড়া না করে, স্রেফ নিজের যোগ্যতার মাধ্যমে অন্যদের অনুশোচনায় বাধ্য করা। আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই। আমরা ভাবি চারপাশের মানুষগুলো চলে গেলে আমরা কিভাবে বাঁচব। আসলে ব্যাপারটা হলো একা থাকা আর একাকিত্ব অনুভব করা, এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি যখন কোনো কারণ ছাড়া একা থাকেন, তখন সেটাকে একাকিত্ব বা লোনলিনেস বলে, যা আপনাকে ওভারথিংকিংয়ের দিকে ঠেলে দেয়। কিন্তু আপনি যখন স্বেচ্ছায় নিজেকে সমাজ থেকে আলাদা করে নেন, নিজের একটি সাম্রাজ্য তৈরি করার জন্য, নিজের ক্যারিয়ারকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, তখন সেটাকে বলা হয় সলিচিউড বা একাকিত্বের শক্তি। এই সলিচিউড আপনার মনকে তীক্ষ্ণ করে, আপনার ফোকাসকে লেজারের মতো নির্দিষ্ট করে। তখন আপনার মাথায় কে কি বলল, কে কি ভাবল, এসব ফালতু চিন্তার কোনো জায়গাই থাকে না। আপনার একমাত্র চিন্তা থাকে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন হয়তো আপনি ভাবছেন কাজের চাপ বাড়ালে তো স্ট্রেস বা মানসিক চাপ আরও বেড়ে যাবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। কাজের কারণে যে ক্লান্তি আসে সেটা শারীরিক ক্লান্তি, যা আপনাকে রাতে একটি গভীর এবং শান্তির ঘুম উপহার দেবে। আর মানুষের চিন্তার কারণে যে ক্লান্তি আসে সেটা মানসিক ক্লান্তি, যা আপনার ঘুম কেড়ে নিয়ে আপনাকে ইনসমনিয়ার রোগী বানিয়ে দেয়। তাই আজ থেকেই নিজের চিন্তার রিমোট কন্ট্রোলটা নিজের হাতে তুলে নিন। আপনার জীবনের ফোকাস অন্য মানুষের জীবন থেকে সরিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যারিয়ারের দিকে ঘোরান।
নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী 5 বছর পর আয়নার সামনে দাঁড়ালে নিজের ওপর গর্ব হয়। আপনি যখন নিজের জন্য পরিশ্রম করতে শুরু করবেন তখন আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে আপনি আপনার জীবনের দায়িত্ব নিতে শিখে গেছেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার অতিরিক্ত চিন্তা করার এই বদ অভ্যাসটি চিরতরে ধ্বংস হয়ে যেতে শুরু করবে। তাই আজ থেকেই ওভারথিংকিংয়ের বিষাক্ত ভাইরাসের বিরুদ্ধে একটি নতুন অভ্যাসের চর্চা শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায় তখন একা একটা ঘরে বসুন। নিজের 2 হাত একসাথে করে বা সিজদায় গিয়ে সৃষ্টিকর্তার কাছে নিঃস্বার্থভাবে সবকিছু সমর্পণ করে দিন। বলুন, আমার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আমার সব চিন্তা, সব কষ্ট, সব বেইমানির বিচার তোমার হাতে ছেড়ে দিলাম। দেখুন, আসলে ব্যাপারটা হলো যখন আপনি ইউনিভার্স বা মহাবিশ্বের সুপ্রিম পাওয়ারের ব্যাচে আপনার সব ভার অর্পণ করবেন তখন আপনার ভেতরের সেই ছোট অহংকারী আমিটা বিলীন হয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তেই আপনার বুকের ওপর চেপে থাকা 1000 টনের পাথরটা যেন তুলোর মতো হালকা হয়ে যাবে। এটাই হলো আধ্যাত্মিকতার সবচেয়ে বড় ম্যাজিক। আমাদের ব্রেন একটা অভ্যেসের দাস। আপনি যখন দিনের পর দিন নিজেকে ভিকটিম হিসেবে ভেবেছেন, আপনার ব্রেন সেটাকেই রিয়ালিটি বা বাস্তব বলে মেনে নিয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন, এত বছরের পুরনো ওভারথিংকিংয়ের অভ্যেস কি রাতারাতি বদলে ফেলা সম্ভব? না, রাতারাতি কোনো ম্যাজিক হবে না। কিন্তু আপনি যদি আজ থেকে, এই মুহূর্ত থেকে সচেতনভাবে নিজের চিন্তার প্যাটার্ন ভাঙতে শুরু করেন, তবে আগামী 21 দিনের মধ্যে আপনি একটি নতুন মানুষের জন্ম দেখতে পাবেন, যে মানুষটা ছোটখাটো অপমানে কাঁদে না, যে মানুষটা কারো অবহেলায় ভেঙে পড়ে না, যে মানুষটা নিজের একাকিত্বকে উপভোগ করতে জানে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো ওভারথিংকিং আপনার ভবিষ্যতের কোনো বিপদ কমায় না, বরং আপনার বর্তমানের শক্তিটুকু শুষে নেয়। আপনি ভাবছেন আগামীকাল কি হবে? আগামীকাল হয়তো আপনি এই পৃথিবীতে নাও থাকতে পারেন। এই অনিশ্চিত একটা জীবনে এত গ্যারান্টি, এত নিশ্চয়তা আপনি কোথায় খুঁজছেন? আপনি কি জানেন, আপনি যখন খুব বেশি ওভারথিংকিং করেন তখন আপনি আসলে সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর সন্দেহ প্রকাশ করেন। আপনি পরোক্ষভাবে তাকে বলছেন যে তোমার দেওয়া পরিস্থিতি আমার পছন্দ হচ্ছে না, আমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি। কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি হয়তো একটা ছোট কাঁচের টুকরোর জন্য কান্নাকাটি করছেন, আর সৃষ্টিকর্তা আপনার জন্য একটা বিশাল হীরা প্রস্তুত করে রেখেছেন। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং সেই প্রক্রিয়াটার উপর বিশ্বাস রাখতে হবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনি বাইরের পৃথিবী থেকে নিজের সব প্রত্যাশা গুটিয়ে নেবেন, তখন আপনি দেখবেন পৃথিবী আপনার দিকে ছুটে আসছে। আপনি যাদের পেছনে একসময় পাগলের মতো ছুটেছেন, ওভারথিংকিং করে রাতের ঘুম হারাম করেছেন, তারাই একদিন আপনার নীরবতা আর স্থিরতা দেখে অবাক হয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে কোন জাদু বলে আপনি এত বদলে গেলেন। এটাই হলো ইমোশনাল ডিট্যাচমেন্ট আর আধ্যাত্মিক শক্তির চরম মিশ্রণ। আপনি তখন আর সাধারণ কেউ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যার মনের চাবি শুধু তার নিজের পকেটেই থাকে। আপনার এই ওভারথিংকিং, এই ইনসমনিয়া, এই রাতের পর রাত জেগে থাকা, এগুলো কোনো স্থায়ী অবস্থা নয়। এগুলো একটা ট্রানজিশন পিরিয়ড। একটা শুঁয়োপোকা যখন প্রজাপতি হয় তখন তাকে একটা অন্ধকার খোলসের ভেতর থাকতে হয়। আপনার এই বর্তমান সময়টাও ঠিক সেই অন্ধকার খোলসটার মতো। আপনি ওভারথিংকিং করে এই প্রসেসটাকে নষ্ট করবেন না। নিজেকে সময় দিন, নিজেকে ক্ষমা করতে শিখুন। হ্যাঁ, আপনি ভুল করেছেন, আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন, আপনি ভুল জায়গায় নিজের সময় ও ইমোশন ইনভেস্ট করেছেন। তাতে কি হয়েছে? আপনি তো মানুষ, কোনো প্রোগ্রাম করা মেশিন নন। ভুল করাটাই তো মানুষের সৌন্দর্য। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যে ঘুরে দাঁড়াতে পারে, সেই তো আসল সিগমা, যে নিজের অতীতকে বুকে ধারণ করে ভবিষ্যতের দিকে নির্ভয়ে এগিয়ে যায়। এখন থেকে যখনই ওভারথিংকিং আপনাকে গ্রাস করতে চাইবে, শুধু একটা গভীর শ্বাস নেবেন আর নিজেকে বলবেন সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক নাও হয়, তবুও আমি সেটা হাসি মুখে সামলে নেব। কারণ আপনি একা নন, আপনার সাথে এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তা রয়েছেন, যিনি কখনোই আপনার অমঙ্গল চাইবেন না। ভিডিওটি যদি সত্যি আপনার মনের ভেতরের কোনো একটি তারে সামান্যতম নাড়াও দিতে পারে, তবে কমেন্টে লিখে জানান আমি আজ থেকে মুক্ত। আপনার এই একটি পজিটিভ কাজ আপনার মস্তিষ্ককে একটি শক্তিশালী মেসেজ দেবে যে আপনি সত্যি সত্যি ওভারথিংকিং ছাড়তে প্রস্তুত। আমি মোহাম্মদ নেহাল আপনাদের এই পরিবর্তনের যাত্রায় সব সময় আপনাদের পাশে আছি। ভিডিওটি শেয়ার করুন সেই কাছের মানুষটির সাথে যে দিনের পর দিন এই ওভারথিংকিংয়ের নীরব যন্ত্রণায় ভুগছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ জীবনটা অনেক সুন্দর, একে শুধু শুধু নষ্ট হতে দেওয়া যায় না। ভালো থাকবেন, নিজের মানসিক শান্তির খেয়াল রাখবেন।